সময় প্রবাহমান। গ্রীষ্ম বর্ষা দুটো ঋতু পেরিয়ে বাংলায় এখন পুজোর আমেজ। আকাশে সাদা মেঘের ভেলায় এই শরৎ যেন নিজের মতন সেজে উঠেছে। টেলিভিশনে মহালয়ার বিজ্ঞাপন প্রায় সময়ই দেখা যায়। 5টা মাস পেরিয়ে গেছে। সারিকার এখন ভরা মাস। সে আর আগের সারিকা নেই। সেই রুক্ষ সূক্ষ্ম জীর্ণ মেয়েটির শরীরে আজ মাতৃত্বের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। শরীরে দুটো প্রাণ যে বেড়ে উঠছে তার। শরীরের কোনায় কোনায় মেয়েদের বিচরণ। উঠতে বসতে কষ্ট হয় ওর। আদিত্যর সঙ্গে সম্পর্কটা আগের তুলনায় একটু ভালো হয়েছে। সেদিনের সেই প্রশ্নের উত্তর আজও দিতে পারেনি আদিত্য। এই নিয়ে কথা উঠলেই খুব সচেতনতার সাথে এড়িয়ে যায়। সামনের মাঘ মাসে বিয়ের কথাবার্তা চলছে অভিক আর অহনার সঙ্গে। জোর কদমে চলছে রূপর পাত্র দেখা। আজ সারিকার 9 মাসের সাধের অনুষ্ঠান। আর মাত্র কয়েকটা দিনের মধ্যেই ভূমিষ্ঠ হবে সারিকার 2 কলিজার টুকরো। বৌমা। আজ অনেকগুলো দিন পর এই ডাকটা শুনল সারিকা। অনুষ্ঠানের জন্য প্রস্তুত হয়ে বিছানায় বসে বসে ফোনে ভিডিও দেখছিল। আর তার মধ্যেই কখন যে গায়ত্রী দেবী ওর সামনে এসে দাঁড়িয়েছে সেটা বুঝতে পারেনি সারিকা। মা। সারিকা বিছানা থেকে নামতে গেলে বাধা দেয় গায়ত্রী দেবী। বিছানার উপর পাশে সারিকার মুখোমুখি বসেন উনি। কেমন আছো বৌমা? সারিকা একগাল হেসে ওঠে। আগের থেকে আরো সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে ওর। ফোলা ফোলা গালের হাসিটা যেন মন কেড়ে নিল দরজার পাশ থেকে সরে যাওয়া এক পুরুষের। সারিকা দেখেও না দেখার ভান করে গায়ত্রী দেবীকে উত্তর দিল, আগের থেকে অনেক ভালো। আমার সন্তানেরা আমাকে অনেক ভালো রেখেছে। গায়ত্রী দেবী আঁচলের কোণা দিয়ে চোখ মুছলেন। আজ এই অনুষ্ঠানটা আমার বাড়িতে হওয়ার কথা ছিল, কিন্তু ভাগ্যর কি পরিহাস দেখো। সারিকা গায়ত্রী দেবীর হাতটা ধরল। কাঁদবেন না মা, শুধু মনে রাখবেন ভাগ্যর এই পরিহাসের আপনার এই মেয়েটা আজ সুখের মুখ দেখেছে। সে অনেক ভালো আছে মা। আমার নাতি নাতনিদের একবার ওদের বাড়িতে ঘুরতে নিয়ে যেও বৌমা। না মা, আমার সন্তানদের বাড়ি তো এইটাই, যেখানে ওদের মা থাকে। আমি আর অতীতে ফিরতে চাই না মা। যাই হোক, অন্ত কোথায়? অন্ত আর জামাই নিচে আছে। অন্তরার বিয়ে হয়েছে। আগে ঠিক করে রাখা সেই তারিখেই সেই পাত্রের সাথে শুধু ধুমধাম করে হয়নি বিয়েটা। মন্দিরে গায়ত্রী দেবীর উপস্থিতিতে দুটো ভালোবাসার মানুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল। বাড়ির মতো বিয়ে করায় পঙ্কজ এখন বাবার বাড়ি থেকে বিতাড়িত। শ্বশুর বাড়িতে ঘর জামাই হয়ে আছে সে। ওদের কথার মাঝেই রূপা আর পদ্মা এলো সারিকাকে নিচে নিয়ে যাওয়ার জন্য। এ বাবা, ছোট পিসি, তোর তো চুলটা গেটে গেছে, দাঁড়া আমি ঠিক করে দিই। রূপা সারিকাকে আবার ভালোভাবে গুছিয়ে সাজাতে লাগলো। ততক্ষণে গায়ত্রী দেবী ঘর থেকে চলে গেছেন। ছোট পিসিমণি তুমি কিন্তু আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছো। সারিকা হাসলো। পদ্মর গালে হাত রেখে বলো, তাই নাকি? আগের থেকে কত মোটা হয়ে গেছি, আর তুই বলছিস আমি সুন্দর হয়ে গেছি? মোটা হওয়ার পরই তো তোমাকে দেখতে ভালো লাগছে। হঠাৎ সারিকার আনন্দ কিছুটা দুঃখে পরিণত হলো। রূপা, তোর সেজো কাকাই সেজো কাম্মাকে আনতে গেছে? দেবপর্ণার কথা শুনে বেশ রাগ হলো রূপার। তুই আর সেজো কাম্মার কথা বলিস না তো। মানুষ এতটা নিষ্ঠুর হতে পারে কি করে? তোর ক্ষতি করার কম চেষ্টা তো করেনি। সিঁড়িতে তেল ফেলে রাখা, বাথরুমে শ্যাম্পুর ফেনা করে রাখা, এমনকি তোকে আনারসের জুসও তো খাওয়াতে গিয়েছিল। সেজো কাকাই তাড়িয়ে দিয়েছে, ভালো করেছে। না হলে তোকে শান্তিতে বাঁচতে দিত না সেজো কাম্মা। ওরকম করে বলতে নেই রূপা, সেজো কাম্মা তোমার গুরুজন হয়, এভাবে বলো না। স্যার, বাদ দে তো সেজো কাম্মার কথা। চল উঠোনে চল, সবাই অপেক্ষা করছে। আসতে পারি? রূপা শাড়িকে পদ্মসভায় দরজার দিকে তাকাতেই দেখে আদিত্য দাঁড়িয়ে আছে। শাড়িকে হাসে আদিত্যকে দেখে। রূপা এগিয়ে যায় আদিত্যর কাছে। আরে আদিদা, এসো এসো। রূপার পিছন পিছন আদিত্য ঘরে ঢোকে। শারিকার সামনে এসে ওকে আপদমস্তক দেখেও। টুন বেবি থাকায় পেটটা স্বাভাবিকের থেকে বেশি ফুলে উঠেছে। ভালো আছেন? আর জুনিয়ররা কেমন আছে? জুনিয়ররা খুব ভালো আছে আদিত্যবাবু। তা আজকে কি জুনিয়রদের আদিত্য আঙ্কেল তাদের জন্য চকলেট আনতে ভুলে গেছেন? আদিত্য শব্দ করে হাসলো। 2 পকেট থেকে 2টা ডেয়ারি মিল্ক বার করে সারিকার সামনে ধরল। জুনিয়রদের আঙ্কেল কখনো তাদের ভুলবে না। তবে তাদের নাম ধরে যে তাদের মায়ের আবদারটা দিন দিন বেড়েই চলেছে, সেটা কি তারা জানে? সব জানে তারা, কারণ আবদারটা তাদেরই। তারা পৃথিবীতে এসেই কিন্তু তাদের আন্টিকে দেখতে চায়, আমাকে বলেছে ওরা।
থমকে গেল আদিত্য। শারিকা এই মুহূর্তে ঠিক কী চাইছে সে ক্রমশই বোঝা দায় হয়ে পড়েছে আদিত্যর কাছে। এই আবদারটাও প্রায় 3 দিন ধরে শুনছে শারিকার কাছে, কিন্তু ওর পক্ষে তো শারিকার এই আবদার রাখা সম্ভব নয়, তাই প্রতিবার কথাটা এড়িয়ে যায়। জুনিয়ররা বোঝে ওদের আঙ্কেল তার ছোট ভাই বোনের বিয়ে না দিয়ে বিয়ে করবে না। অহনার বিয়েতেই বছরই হয়ে যাচ্ছে, এবার তাহলে ভাইয়ের জন্য মেয়ে দেখা শুরু করুন। আপনি বড্ড বেশি কথা বলছেন শারিকা দেবী, যান উঠোনে যান, সবাই ওয়েট করছে আপনার জন্য। এই রূপা পদ্ম, ওনাকে নিয়ে যাও তো। আপনি কিন্তু কথা ঘোরাচ্ছেন আদিত্যবাবু। আপনার প্রশ্নে কোনো উত্তর যে আমার কাছে নেই শারিকা দেবী, তাহলে কিভাবে বলি বলুন তো। শারিকা কিছু বলার আগেই ওর ডাক পড়ে, তাই রূপা আর পদ্মর সাথে চলে যায় শারিকা। শারিকার যাওয়ার পানে চেয়ে একটা দীর্ঘশ্বাস পেল আদিত্য। দীর্ঘ 14 বছর আগে এই মনটা কোনো এক মায়াবিনী নারী চুরি করে নিয়েছে, আর তো ফিরিয়ে আনা যাবে না সেটা। সরকারি হসপিটালের বেডে শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে শারিকা। সাথের অনুষ্ঠান ভালোভাবে শেষ হয়েছিল, কিন্তু নিজের রুমে আসতে গিয়ে শাড়ির আঁচল জড়িয়ে একটা বড় থামে ধাক্কা খায়ও। তারপর থেকেই পেটে যন্ত্রণা ক্রমশই বেড়ে চলেছে। আদিত্য অভিক তাড়াহুড়োর মতো যার গ্রামে একটা সরকারি হসপিটালে নিয়ে এসেছে শারিকাকে, কিন্তু প্রায় আধা ঘন্টারও ওপর হয়ে গেছে, তবুও কোনো ডক্টর আসেনি শারিকাকে দেখতে। বাধ্য হয়ে আদিত্য ছোটে ডক্টরস ওয়ার্ডে। আপনাদের কি কোনো কাণ্ডজ্ঞান নেই? ডক্টর হয়েছেন কি করতে? লাইসেন্স বাতিল করে বসে বসে ফোনে ভিডিও দেখুন। ওইদিকে একটা মেয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে, আর আপনার এখানে বসে ফোনে ভিডিও দেখছেন। একজন ডাক্তার ফোন রেখে আদিত্যর কাছে উঠে এলো। হে মিস্টার, কে আপনি? এভাবে পারমিশন ছাড়া এখানে ঢুকলেন কি করে? আদিত্য ডাক্তারের জামার কলার ধরল। শারিকা আর বাচ্চাদের যদি কিছু হয়, আমি আপনাদের প্রত্যেকের নামে কেস করব। এই হসপিটাল কি করে বন্ধ করতে হয় আমি জানি। আপনি আমাদের হুমকি দিচ্ছেন? কি মশাই আপনি? অ্যাডভোকেট আদিত্য সরকার, আর যা ট্রিটমেন্ট আপনারা করছেন না তার দাদা পুলিশের কর্মকর্তা। ডাক্তারগুলো খানিকটা হলেও ভয় পেয়ে যায়। তারপর আদিত্যর পিছন পিছন চলে আসে কেবিনে। অবাক শরীরটা নিয়ে বিছানায় শুয়ে আছে শারিকা। অ্যানাস্থেশিয়ার কারণে শরীরের কোনো ব্যথাই বুঝতে পারছে না ও। অঞ্জনা দেবী মেয়ের পাশে রাখা টুলে বসলেন, যত্ন সহকারে হাত বুলিয়ে দিলেন শারিকার মাথায়। এখন কেমন আছিস মা? ভালো। আমার মেয়েরা কই মা? শারিকার বড় বৌদি ওর ছোট মেয়েকে নিয়ে ওর কাছে এলো। শারিকা হালকা মাথাটা তুলে মেয়েটার মুখ দেখে আনন্দে কেঁদে ফেলল। ওকে আমার কাছে দাও না বড় বৌদি। সোনালি ছোট পুচকিটাকে শারিকার একদম কোলে ঘেঁষে শুয়ে দিল। শারিকা মেয়ের মাথায় আস্তে করে হাত বুলিয়ে দিল। মেয়েটাও মায়ের স্পর্শ পেয়ে ডাগর ডাগর চোখে শারিকার দিকে তাকালো। আরেকজন কোথায়? আদিত্য অপটু হাতে শারিকার বড় মেয়েকে জড়িয়ে রেখেছে। শারিকার কাছে এসে দুই বোনকে পাশাপাশি শুয়ে দেয়। জুনিয়ররা কিন্তু একদম মায়ের মতোই দেখতে হয়েছে। আশ্বিনের শারদ প্রাতে দুজন মা দুর্গার আগমন হয়েছে আপনার বাড়িতে। শারিকা মাথা উঁচু করে তার দুই কলিজার টুকরোকে ভালো করে দেখল। একদম একই দেখতে দুজনকে, চেনাটা বড়ই কঠিন হয়ে পড়ে। মা দেখো, ওদের দুজনকে একই দেখতে। আমি চিনব কি করে ওদেরকে? শারিকার প্রশ্ন শুনে হাসলো সবাই। আদিত্য শারিকার বড় মেয়েকে একটু সাইড করে শোয়ালো। দেখুন ওর কানের কাছে একটা লাল আছে, ছোটর নেই সেটা। আপনি সেটাও খেয়াল করে ফেলেছেন আদিত্যবাবু? আপনি বড্ড বেশি কথা বলছেন শারিকা, এবার একটু রেস্ট নিন তো। শারিকা মেয়েদের মুখের দিকে তাকিয়ে রইল। সেটা দেখে উপস্থিত সবাই খুশি হলো। হসপিটালে একজনের বেশি কাউকে থাকতে দেবে না, তাই ঠিক হলো সোনালি শারিকার কাছে থাকবে। অঞ্জনা দেবী, অভিক আর আদিত্যর সঙ্গে ফিরে যাবে বাড়ি, আর গায়ত্রী দেবীরা একেবারে কলকাতা ফিরে যাবেন। শারিকাকে আরও 2 দিন রাখবে হসপিটালে। সোনালি কাল সারা রাত ছিল, তাই সকাল সকাল ওর মেজদা আর মেজ বৌদি চলে এসেছে। সোনালি প্রতীকের সঙ্গে ফিরে যাবে, আর বিশাখা আজ থাকবে। মেয়েদের কী নাম রাখবে ভাবলে? মেয়েরা আমার কোল আলো করে এসেছে মা দুর্গার আগমনের আগে, তাই আমার মেয়েদের নাম হবে মা দুর্গার নামে। একজন ঐশানী আর অপরজন সর্বাণী। বাহ, নামগুলো খুব সুন্দর। তাহলে আমার বড় ভাগ্নির নাম ঐশানী আর ছোট ভাগ্নির নাম সর্বাণী। শারিকার কোলের দুপাশে থাকার 2 মেয়ের কপালে চুম্বন করল শারিকা। মায়ের স্পর্শ পেতেই নড়ে চড়ে উঠল দুজন। আমার ঐশানী আর সর্বাণী। আসতে পারি? দরজার দিকে তাকাতে শারিকা দেখে আদিত্য হাতে দুটো
প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে। সামান্য হেসে আদিত্য সারিকার কাছে গেল। কি করছে আমার জুনিয়ররা? ঐশানী আর সর্বাণী এখন মায়ের কোলে লক্ষ্মী মেয়ের মতো চুপটি করে শুয়ে আছে। নামগুলো শুনে আদিত্য ভুরু কুঁচকালো। নামও রেখে ফেললেন? আমি যে কাল সারা রাত ধরে নাম পছন্দ করলাম সেগুলোর কি হবে? শুনি আপনার পছন্দ করা নামগুলো। হাসি আর খুশি। তৎক্ষণাৎ সারিকার কোলে থাকা দুই খুদে ফোকলা মুখে হেসে ফেলল। মেয়েদের হাসি দেখে সারিকার শরীরের সব যন্ত্রণা ভুলে গেল। দেখছেন আদিত্যবাবু, আপনার জুনিয়ররা আপনার দেওয়া নাম শুনে কেমন হেসে ফেলল। তার মানে আপনার নামগুলো ওদের খুব পছন্দ হয়েছে। অফিসিয়াল নামের পাশাপাশি তাহলে ওদের আমরা সবাই হাসি আর খুশি বলে ডাকবো। সারিকা খুশিতে আদিত্য আনন্দ পেল। হাসি আর খুশি যেন ওর জীবনে আবার হাসি খুশি ফিরিয়ে এনেছে। আপনি এখন কেমন আছেন? সন্তানের মুখের দিকে তাকিয়ে কি কোনো মা খারাপ থাকতে পারে মিস্টার সরকার? ছোট্ট হাসি আর খুশিকে বরণ করবে বলে চক্রবর্তী বাড়ির প্রত্যেক সদস্য বাড়ির প্রধান দরজার সামনে অপেক্ষারত। বাড়ির উঠোন আর সারিকার রুমটা বেলুন দিয়ে সাজানো হয়েছে। হসপিটাল থেকে সারিকা আর হাসি খুশিকে আনতে গেছে রূপা, সোনালি আর বিশাখা। সঙ্গে অফিক আর সৌভিক আছে। ফুল দিয়ে সাজানো গাড়িটা এসে থামল চক্রবর্তী বাড়ি থেকে কিছুটা দূরে। সরু গলি হওয়ায় গাড়ি দরজা পর্যন্ত আসতে পারেনি। গাড়ি থেকে নামলো সারিকা। হাসি বিশাখার কোলে আর খুশি সোনালির কোলে। হঠাৎ চারপাশে কিছু গুঞ্জন কানে এলো সারিকার। ওর পাড়ারই কিছু কাকিমা বলাবলি করছে। যত সব ঢং! বাপ মাকে ডিভোর্স দিয়েছে, সেই ডিভোর্সি মেয়ে বাচ্চাদের ঘরে আনতে এত সব আয়োজন। ঠিক বলেছ দিদি, বাপটাকে তো জেলে পাঠিয়েছে। আবার শুনেছি ওই পাড়ার দেবযানীকে নাকি বিয়ে করেছে ওদের বাপ। যেই মেয়ের বর এমন, সেই মেয়েদের বাচ্চাদের প্রতি এত আদিক্ষেতা মানায় না। তাও যদি মানতাম ছেলে হয়েছে, তো দুটোই মেয়ে, সেই তো বাপের বাড়ির পয়সায় মেয়েদের মানুষ করবে। বাপ মায়ের অমতে পালিয়ে বিয়ে করলে এমনই হয়। কত দেমাগ ছিল এই জমিদারি চক্রবর্তী বাড়ির, আজ এই মেয়েটা সব ভেঙে দিয়েছে। কথাগুলো শুনে থমকে যায় সারিকা। সোনালি আর বিশাখা সারিকাকে বাধা দিলেও ও সব বাধা উপেক্ষা করে ওই কাকিমাগুলোর সামনে গিয়ে দাঁড়ায়। হাসি মুখে তাদের উদ্দেশ্যে বলে, আহারে, বড্ড কষ্ট হয় তোমাদের জন্য। এটা ভেবে যে পৃথিবীতে এত মানুষ থাকতে ভগবান কেন তোমাদেরই নির্বুদ্ধি করে পাঠালো। আর রচনা কাকি, সরলা কাকি, তোমাদের কথা ভাবলে আরও খারাপ লাগে। ভগবান তোমাদের তিনটে করে ছেলে দিয়েছে, কিন্তু একজনের ঘরেও তোমাদের ঠাঁই হলো না। ছেলের ঘরের দুমুঠো অন্ন খাওয়ার সৌভাগ্য তোমাদের ভগবান দিল না। শেষমেশ নিজেদের জমানো পুঁজি বিক্রি করেই খেতে হচ্ছে। গর্জে উঠল সরলা। মুখ সামনে কথা বল সারিকা, ভুলে যাবি না আমরা তোর গুরুজন। আঙুল পুছলো সারিকা সরলা কাকির উদ্দেশ্যে। তুমিও ভুলে যাবে না, যারা মেয়ে হয়েছে বলে তোমরা আফসোস করছিলে, আমি তাদের মা। তোমরা ছেলে জন্ম দিয়েও তো সুখী নও, তাই আমি যখন মেয়ে জন্ম দিলাম এত জ্বলছো কেন তোমরা? আর তোমার ওই পাশে দাঁড়িয়ে আছে মিনতি জেঠিমা, উনি তো ওনার জামাইয়ের পয়সায় খেয়ে পড়ে বেঁচে আছেন। তাহলে আমার মেয়ে হওয়া নিয়ে এত কষ্ট হয় কি করে ওনার? পরচর্চা করা তোমাদের স্বভাব, তোমরা সেটা ছাড়বে না জানি, কিন্তু পরবর্তীতে আমার মেয়েদের নিয়ে কিছু বলতে আসলে একটু ভেবে বলবে। সারিকা বেশ ভালো মতোই বুঝিয়ে দিয়েছে তার মেয়েদের গুরুত্ব। যারা এতক্ষণ মাথা উঁচু করে কথা বলছিল তারা এখন মাথা নিচু করে রাগে গজগজ করছে। সারিকা সেটা পাত্তা না দিয়ে মেয়েদের কাছে ফিরে এলো এবং মাথা উঁচু করে এগিয়ে গেল চক্রবর্তী বাড়ির উদ্দেশ্যে। প্রায় 3 দিন পর স্নান করে খুব ঝরঝরে লাগছে সারিকার শরীর। হাসিকে মাত্র ঘুম পড়িয়ে খুশিকে খাওয়াচ্ছে। পদ্ম নিজের ঘর পাল্টাতে বাধ্য হয়েছে অনিচ্ছা সত্ত্বেও। বনিদের সঙ্গে থাকার ইচ্ছেটা তার পূরণ হয়নি। সে ছোট বলে সারিকার সাথে এখন থেকে থাকবে ওর বড় বৌদি, আবার কোনো দিন মেজ বৌদি। কি ঘুমিয়েছে মহারানীরা? খাবারের প্লেট নিয়ে ঘরে ঢুকলো বিশাখা। প্লেটটা টেবিলের ওপর রেখে হাসির পাশে বসলো। তোমার এই ছোটো মেয়েটা কিন্তু বেশ দোষী হবে সারা, যতই 1 মিনিট 20 সেকেন্ডের ছোট হোক। খুশি কিন্তু হাসির থেকে বেশি ছটফটে হয়েছে। সারিকে হাসলো, তারপর কোলে থাকা ঘুমন্ত খুশিকে হাসির পাশে শুয়ে মাঝখানে আর 2 ধারে 2টো বালিশ দিয়ে ঘিরে দিল ওদেরকে। নাও, মেয়েরা ঘুমিয়েছে, এই সুযোগে 2টো খেয়ে নাও, উঠে পড়লে না হলে আবার খেতে দেবে না। খাবারের কথা শুনে নাক ছিটকায় সারিকা। আমার খেতে একটু ভালো লাগছে না মেজ বৌদি। বিশাখা বিছানা থেকে উঠে খাবারের প্লেটটা নিয়ে এসে সারিকার সামনে বসলো। খাবো না বললে তো হবে না সারা,
না খেলে মেয়েদের মানুষ করার শক্তি পাবে কোথা থেকে? নাও হা করো, আমি খাইয়ে দিচ্ছি। মা বয়সকালে মেয়ের যত্ন নিতে না পারলেও এই মা রূপী দুই বৌদি সারিকাকে কখনোই মায়ের অভাব বুঝতে দেয়নি। বিশাখা যত্ন সহকারে খাইয়ে দিলে পুরো প্লেট পরিষ্কার করে খায় সারিকা। তারপর প্লেটেই মুখ ধুয়ে নেয়। প্লেটটা রেখে আসছি, তোমার সঙ্গে অনেক গল্প বাকি আছে। বিশাখা রুম থেকে চলে যাওয়ার 2 মিনিটের মাথায় খোলা দরজায় টোকা পড়ে। আসবো সর্দি ভাই? সারিকা দরজার দিকে তাকাতেই দেখে অহনা হাসি মুখে দাঁড়িয়ে আছে। তার পাশে দাঁড়িয়ে আছে আদিত্য আর অভিক। আরে অহনা, এসো এসো। অহনা অভিক আর আদিত্য রুমের মধ্যে ঢোকে। অভিক দুটো চেয়ার এগিয়ে দেয় অহনা আর আদিত্যকে। তারপর নিজে গিয়ে বসে বিছানার অপর প্রান্তে হাসির পাশে। অহনা আফসোসের সুরে বলে, এ বাবা, পুচকিরা ঘুমিয়ে পড়ল। এটা তো ছোট মামির ভুল। সে যদি জানিয়ে আসতো তাহলে তো পুচকিরা জেগে থাকতো। আদিত্য নিজের পকেট থেকে একটা বক্স বার করে সারিকার কাছে দেয়। সারিকা কৌতূহল হয়ে জিজ্ঞেস করে, কি আছে এতে? এতে আমার হাসি খুশির জন্য তাদের আঙ্কেলের দেওয়া প্রথম উপহার আছে। সারিকা বক্সটা খুলে দেখে দুটো রূপোর ব্রেসলেট, খুব সুন্দর ডিজাইন। আরেকটাতে লেখা আছে হাসি আর অপরটাতে খুশি। এসবের কি দরকার ছিল আদিত্যবাবু? দরকার ছিল কি ছিল না সেটা আমি বুঝবো। ওদের আঙ্কেল কি ওদেরকে এইটুকু জিনিস দিতে পারবে না? অন্নপ্রাশনের আগে শুনেছি স্বর্ণের জিনিস পড়াতে নেই, তাই রূপোর জিনিসই আনলাম ওদের জন্য। আপনার কিন্তু অন্য কিছু উপহার দেওয়ার কথা ছিল ওদেরকে আদিত্যবাবু। আদিত্য বুঝে যায় সারিকা আবার ওর বিয়ের প্রসঙ্গই তুলতে চাইছে। এই মেয়েটা এমন কেন? ও কি বোঝে না আদিত্যর মনের অনুভূতিটা, নাকি অন্য কিছু চায়ও? মনে মনে কথাটা ভেবে প্রসঙ্গ এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো। বলছি সারিকা, আপনি এখন ঠিক আছেন তো? খুব বেশি পেন হয় না তো? সারিকা তীক্ষ্ণ দৃষ্টিতে আদিত্যর চোখের দিকে তাকালো। আদিত্য আর সারিকার চোখাচোখি হতে আদিত্য ইতস্তত বোধ করতে লাগলো। সেটা দেখে সারিকা খুব জোরে হেসে ফেলল। তারপর অহনার উদ্দেশ্যে বলো, জানো অহনা, আমার এখন দুটো গুরুত্বপূর্ণ কাজ বাকি আছে। সেই দুটো গুরুত্বপূর্ণ কাজ কি দিদি ভাই? কটা মাস যাক, আগে আমি ভালোভাবে সুস্থ হয়ে যাই, তারপর একটা কাজ খুঁজতে হবে। এটা প্রথম। সারিকার কথা অবাক হয় আদিত্য। আপনি কাজ আদিত্যকে হাত দেখিয়ে থামিয়ে দিল সারিকা। আমার কথাটা আগে শেষ করতে দিন না। অহনা, আর দ্বিতীয় কাজ হলো একটা মেয়ে খুঁজতে হবে। তোমার দাদার বয়স তো কম হলো না, এবার ধরে বেঁধে বিয়েটা দিতেই হবে। অহনা চকিতে আদিত্যর দিকে তাকালো। আদিত্য বোনের চোখের ভাষা বোঝে। হালকা করে ঘাড় নেড়ে অহনাকে বেভাস কিছু বলা থেকে সাবধান করলো। অহনা একটা দীর্ঘ শ্বাস ফেল। অনেক বলেছি গো, কোনো লাভ হয়নি। এবার লাভ হবে, ওনার বিয়ে আমি দেবই। সারিকার কথায় একটা জেদ লক্ষ্য করলো আদিত্য। মেয়েটাকে বুঝতে পারছে না ও। এই প্রসঙ্গ এখনই থামানোর একমাত্র উপায় এখান থেকে চলে যাওয়া। সেটাই ঠিক করলো আদিত্য। বলছি সারিকা, এবার আমাদের যেতে হবে। আপনি রেস্ট নিন, আমরা আবার অন্য একদিন আসবো হাসি খুশিকে দেখতে। কথাটা বলেই আদিত্য চেয়ার থেকে উঠল। তারপর অহনাকে নিয়ে সারিকাকে বিদায় জানিয়ে চলে গেল। অভিক পিছন পিছন যেতে গেলে সারিকা থামায় ওকে। ভাই দাঁড়া একবার। বল। একটা মেয়ে দেখতো আদিত্যবাবুর জন্য। তোর মাথায় ঠিক কী চলছে সর্দি? অনেক কিছু, এখন যেটা বলছে সেটা কর। অভিক আর কিছু না বলে রুম থেকে চলে যায়। সারিকা দীর্ঘ শ্বাস ফেলে একটা। আমি সবই বুঝি, এতটাও অবুঝ নই আমি। যেই আমি আপনার জীবনের এই 14 বছরের সুখ কেড়ে নিয়েছি, সেই আমিই আবার আপনার জীবনটা নতুন করে সাজিয়ে দেব। আমি আপনার ভবিষ্যৎ নই আদিত্যবাবু, তবে আপনার ভবিষ্যৎ সুন্দর করে গড়ে তোলার কারিগরের ভূমিকা পালন করব আমি। সারিকা হাসল। আদিত্যকে সে শুধুই তার ভালো একজন বন্ধু মনে করে। বিপদে আপদে এই 5 মাসে আদিত্যকে ও সবসময় পাশে পেয়েছে। ও আদিত্যর অনুভূতি বোঝে, কিন্তু সেটা আদিত্যকে বুঝতে দেয় না ও। শরীরে খানিকটা ক্লান্তি অনুভব করে সারিকা বিছানায় আধশোয়া হয়ে মেয়েদের কপালে স্নেহ চুম্বন এঁকে দেয়। তারপর ভেজা কাঁথা পরিবর্তন করে শুকনো কাঁথা মিলে হাসি খুশিকে ধীরে ধীরে শুয়ে বালিশ গেড়া দিয়ে নিজেও শুয়ে পড়ে ওদের পাশে। মুহূর্তের মধ্যে ক্লান্তিটা ঘুম হয়ে নেমে আসে সারিকার চোখে। তুমি সর্দি ভাইকে কেন তোমার মনের কথা বলছো না দাদা ভাই? সন্ধ্যাবেলা 2 ভাই বোন বসেছে 2 কাপ চা আর মুড়ি নিয়ে আড্ডা দিতে। তখনই অহনা আদিত্যকে প্রশ্নটা করে। 14 বছর আগে যাকে হারিয়েছিলাম, এখন আবার নতুন করে পেয়েও তাকে হারাতে পারবো না আমি। থাকি না বাকিটা জীবন শারিকের বন্ধু হই। ক্ষতি কি? ক্ষতি কিছুই নয় দাদা ভাই, তবে তোমার বয়সকালে কে দেখবে তোমাকে?
এভাবে সারা জীবন একা থাকা যায় না। একটা সময় পর ঠিকই জীবনসঙ্গীর প্রয়োজন হবে নিজের মনের জমা কথাগুলো শেয়ার করার জন্য। এত ভাবিস না তো অহনা, কাল সকালে আদিত্য আসছে, এনজয় কর। আদিত্য আর বসলো না অহনার কাছে, বসার ঘর থেকে সোজা নিজের ঘরে চলে গেল। আলমারিটা খুলে ভিতর থেকে একটা ছোট ফটো ফ্রেম বের করে আনলো। এটা শারিকের ছবি, 17 বছর বয়সী শারিকা একটা ছবি, যেটা ওকে দেখাশোনার আগে দেখানো হয়েছিল। ছবিটার রং উজ্জ্বলতা কমে গেলেও আদিত্য ওটা যত্ন সহকারে রেখে দিয়েছে। আপনি নিজের মতো করে বাঁচুন, আমি বন্ধুর মতো সবসময় আপনার পাশে থাকবো। দেবপর্ণা মুখ চাপা দিয়ে ঢুকলো সংশোধনগারে। কারাগারের সামনে দাঁড়াতেই দেবযানী এগিয়ে এলো, পরনে তার সাদা নীল পাড় শাড়ি। কেন এসেছিস তুই এখানে দিদি, মজা দেখতে? দেবপর্ণা গ্রিলের ফাঁক দিয়ে দেবযানীর গালে হাত রাখলো। কেমন আছিস বোন? আমি ভালো নেই দিদি, এরা আমাকে খুব খাটায়। চিন্তা করিস না, আমি তোকে এখান থেকে বের করার চেষ্টা করছি। তোকে একটা খবর দিতে এলাম। কি খবর? শারিকা যমজ মেয়ে হয়েছে। দেবযানী মুখটা মলিন হয়ে গেছে, হয়তো এই কমাসে একটু হলেও অনুশোচনা হয়েছে ওর। নিজের পেটের ওপর হাত রেখে ডুকরে কেঁদে উঠল। শুধুমাত্র শারিকের ওপর প্রতিশোধ নিতে গিয়ে আমি আমার সন্তানকে নষ্ট করে আবিরের সঙ্গে সম্পর্কে গেছি। আজ শারিকে সুখী আছে সন্তান নিয়ে, আর আমি জেলে পচে মরছি। নাহলে তো আজ আমারও একটি সুন্দর সংসার থাকার কথা ছিল।